সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে আজকে শুরু করব চলতরিতের অবশিষ্টাংশ। আমরা গত ক্লাসে শেষ করেছিলাম রোধ কাকে বলা হয়, রোধের এককটা কী, এবং রোধের বিপরীত রাশি হলো পরিবাহিতা। তা এতটুকু পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব আপেক্ষিক রোধ বা স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি কাকে বলা হয় সে বিষয়ে আলোচনা করব, এবং রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে এবং তাপমাত্রার উপর, রোধের উপর তাপমাত্রার কি প্রভাব সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তবে তোমাদেরকে একটি কথা আমরা জানিয়ে রাখি, এই সপ্তাহের জন্য ফিজিক্সের ক্লাস আজকেই শেষ হচ্ছে। আমরা অধ্যক্ষ স্যার প্রফেসর অসিত বরণ দাস স্যারের নেতৃত্বে, অনুপ্রেরণায় এবং সার্বিক তত্ত্বাবধানে আমরা অনলাইন ক্লাসগুলো অদ্যাবধি আজকে প্রায় 2 মাস আমরা তোমাদের চালিয়ে যাচ্ছি। সুতরাং আমরা যে ক্লাসগুলো এতদিন অবধি আমরা নিয়ে আসলাম, তার তোমাদের পারফরমেন্স বা তোমাদের পড়াশোনা বা তোমাদের কতটুকু তোমাদের জানা হলো সেই বিষয়ে আমাদের আসলে একটি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা চাঁদপুর সরকারি কলেজের পক্ষ থেকে অধ্যক্ষ স্যার তাগিদ দিয়েছেন। আমরা আগামী সপ্তাহে আশা করি ইনশাল্লাহ তোমাদের একটি 20 নম্বরের পরীক্ষা নিব। সেটি আমি প্রথম অধ্যায় অর্থাৎ থার্মোডাইনামিক্স অর্থাৎ তাপগতিবিদ্যার উপরে আমরা সেই ক্লাসটি আমরা নেব এবং সেটি হবে অবজেক্টিভ, হবে 20 মার্কস। আর এই অধ্যায় থেকে আমরা যতটুকু পড়িয়েছি বা যতটুকু পড়াবো এই অংশ থেকেও কিছু অংশ আমরা অবজেক্টিভে সেখানে প্রশ্নটি রাখবো। আশা করি তোমরা তাপগতিবিদ্যা অর্থাৎ থার্মোডাইনামিক্সের উপরে তোমরা পড়াশোনা করে নিজেকে প্রস্তুত করবে। আমরা আগামী সপ্তাহে হয়তো বা আমরা পরীক্ষা নিতে পারি এবং পরীক্ষার সম্ভাব্য ডেটগুলো তোমরা অনলাইনে পেয়ে যাবা এবং সেই হিসেবে তোমরা প্রিপারেশন নেবে বলে আমরা আশা করছি। এখন পড়াচ্ছি আমি রোধের উপর। রোধ কি কি বিষয় নির্ভর করে? রোধ আমি সরাসরি লিখে ফেলি। রোধ নির্ভর করে 4টি বিষয়ের উপরে। রোধ 4টি বিষয়ের উপর নির্ভরশীল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রোধ 4টি বিষয়ের উপর নির্ভরশীল। 1, পরিবাহীর দৈর্ঘ্য। 2, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। 3, পরিবাহীর উপাদান। 4, পরিবাহীর তাপমাত্রা। এই 4টি জিনিসের উপর রোধ বা রেজিস্ট্যান্স নির্ভর করে। তোমরা ইতিমধ্যে জেনেছো রোধ কাকে বলা হয়। পরিবাহীর যে ধর্মের জন্য বিদ্যুৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় তাকে বলা হয় রোধ। আর রোধের এককটি ছিল, যদি আমি রোধ কথাটি বলি তাহলে রোধটা আসছে R = V/I, অর্থাৎ কোনো পরিবাহীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলে তার মধ্যে যদি 1 ভোল্ট বিভব পার্থক্য সৃষ্টি হয় তাকে বলা হয় রোধ, বা রোধের একক আমরা জানি ওহম। এখন আমি রোধ যে 4টি বিষয় নির্ভরশীল হচ্ছে সেটি আমি লিখেছি, তোমরা আশা করি তোমরা দেখতে পাচ্ছ। অনেক সময় আমাদের নেটওয়ার্কের প্রবলেমের কারণে অনেক সময় একটু ঝাপসা বা ঘোলা আসি থেকে তোমরা কথাগুলো শুনবে, শুনে ওখান থেকেও আশা করি তোমরা লিখতে পারবে। আমি বলছি প্রথমে 1 নম্বরে পরিবাহীর দৈর্ঘ্য।
রোধ নির্ভর করে চারটি বিষয়ের উপর: পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, পরিবাহীর উপাদান এবং পরিবাহীর তাপমাত্রা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করবে পরিবাহীর উপাদান একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আমরা জানি বিদ্যুতের তারের মধ্যে তামার তার ব্যবহার করা হয়, এখানে অন্য কেন তার আমরা ব্যবহার করি না, বা অন্য তার ব্যবহার করলে তার পরিবাহিতা বা তার খরচ কি হতে পারে তা নির্ভর করে। সবচেয়ে বেশি রূপার পরিবাহিতা সবচেয়ে বেশি, কিন্তু রূপার আর্থিক মূল্য বেশি বিধায় সেখানে আমরা রূপার পরে আমরা তামাটাকে ব্যবহার করে থাকি যে কোনো বৈদ্যুতিক তারের মধ্যে। এরপরে আসো পরিবাহীর তাপমাত্রা। পরিবাহীর তাপমাত্রা কিন্তু বিশাল একটি ভূমিকা রাখে রোধের উপরে। আমি একটু আলোচনা করি, তারপরে আমি চলে যাব এখানে বাকি দুটোর মধ্যে। পরিবাহীর তাপমাত্রা বা পরিবেশের তাপমাত্রা নির্ভর করে রোধের উপরে। এবং তাপমাত্রা যদি বেশি হয় তাহলে রোধটাও কী হবে? বেশি হবে। তোমরা খেয়াল করবে, আমি একটি কথা বলে রাখি, এবং এটি খুব সাধারণ ডিস্টেন্সের কথা। আমরা জানি গরমকালে বেশি পরিমাণ ট্রান্সমিটার বাস্ট হয়, তার মানে হচ্ছে কি গরমকালে রোদের পরিমাণ বেশি থাকে, বিদ্যুৎ প্রবাহ মানে বাধাগ্রস্ত হয়। খেয়াল করবে, যদি আমরা মানবদেহের সাথে যদি এই বিদ্যুৎ প্রবাহ, রোদ এবং তাপমাত্রার সাথে যদি মানবদেহের রক্ত পরিবহনটাকে আমরা যদি তুলনা করি, তাহলে কি হচ্ছে, যেমনটি করে পরিবাহীর তাপমাত্রার উপরে রোদ যেমন বড় ধরনের ভূমিকা রাখে, তেমনি আমাদের দেহের রক্ত পরিবহন বা সঞ্চালনের ক্ষেত্রে আমাদের এই যে আর্টারি বা ভেইনগুলো রয়েছে সেগুলোর মধ্যে রক্ত প্রবাহিত হচ্ছে এবং রক্তচাপ সৃষ্টি করছে। হার্ট বা হৃৎপিণ্ড সেখানে পাম্প করে রক্তটাকে সঞ্চালন করে, আর এই আর্টারি বা ভেইনগুলোর মধ্য দিয়ে রক্তটা প্রবাহিত হয়। তাহলে যদি আমাদের দেহের মধ্যে কোলেস্টেরল পরিমাণ যদি বেড়ে থাকে, তাহলে এই রক্তনালীগুলো সরু হয়ে যায়। কিন্তু রক্তের চাপ বেশি থাকার ফলে অনেক সময় আমরা যে বলি স্ট্রোক করেছে, অর্থাৎ ব্রেইনে গিয়ে আমাদের সেই রক্তটা কী হচ্ছে, ওই আর্টারিগুলো ছিঁড়ে গিয়ে তখন রক্ত জমাট হয়ে থাকে। ঠিক তেমনিভাবে গরমকালে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় কিন্তু তাপমাত্রা বেশি থাকে, ফলে তার রোধটা বেড়ে যায় এবং ভোল্টেজ বা চাপ বেশি থাকার কারণে বিদ্যুৎ প্রবাহ বাধাগ্রস্ত, অনেক সময় ট্রান্সমিটার বাস্ট হয়ে থাকে। দুটো জিনিস আমরা এখানে তুলনা করতে পারি এইভাবে। আমি বিদ্যুৎ পরিবাহিতার জন্য বা রোধের জন্য তাপমাত্রার যে প্রভাব সেটি ইতিমধ্যে আলোচনা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে চলে যাবে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপরে রোধটা কীভাবে নির্ভর করে এবং পরিবাহীর দৈর্ঘ্যের উপর কীভাবে নির্ভর করে। আমি সেই প্রথম 1 এবং 2 বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। যদি 1 নম্বর, পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সাথে কিভাবে সম্পর্ক। পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক হারে পরিবর্তন হয়ে থাকে, অর্থাৎ কোনো পরিবাহীর দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তার রোধটাও বৃদ্ধি পাবে, যখন কি পরিবাহীর উপাদান এবং পরিবাহীর তাপমাত্রা কি থাকে? স্থির থাকে। তাহলে পরিবাহীর রোধ পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক, অর্থাৎ লম্বা তারের রোধ বেশি, ছোট তারের রোধটা কম। এটি যদি আমরা এইভাবে চিন্তা করি তাহলে একভাবে দাঁড়ায়। 2 নম্বর, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর রোধের কি সম্পর্ক। পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এরিয়া অফ ক্রস সেকশন অফ এনি কন্ডাক্টর, যে কোনো পরিবাহীর জন্য ক্ষেত্রফলটা যদি বৃদ্ধি পায় তাহলে তার রোধটা কমে। তোমরা জেনে থাকবে বা তোমাদের জানার কথা যে চিকন তারের রোধ বেশি এবং মোটা তারের রোধ কম। অর্থাৎ আগে ফিউজ যখন ছিল না তখন কিন্তু বাসাবাড়িতে আমাদের কাটআউট ব্যবহার করতো। তোমরা দেখবা অনেক পুরাতন জিনিস আছে এখনও কাটআউট আছে, অর্থাৎ একটা সকেটের মধ্যে একটা লাগিয়ে রাখা হয়, ওই কাটআউটের মধ্যে যে তারটা থাকে সেটি অত্যন্ত সরু একটি তার ব্যবহার করে থাকে, অর্থাৎ ওই তারের এরিয়া অফ ক্রস সেকশন কম, ফলে তার রোধটা কি থাকে? বেশি। রোধটা বেশি থাকলে কি হচ্ছে, ওই কাটআউট বা ফিউজের কাজ হলে কি অতিমাত্রা প্রবাহ যেন বাধাগ্রস্ত করতে পারে, যার জন্য ওই কাটআউটের মধ্যে চিকন একটি তার ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু অনেকেই অজ্ঞতাবশত সেই তারটি যদি মোটা দেয় কাটআউটে বা ফিউজে, তাহলে কি হবে, সারা ঘরের জিনিসপত্র সব পড়ে যাবে, কিন্তু কাটআউট কোনো বা ফিউজ কি হবে না, নষ্ট হবে না বা বিদ্যুৎ সঞ্চালন বন্ধ করবে না। সো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর ও রোধের সম্পর্ক ব্যস্তানুপাতিক। আমরা যদি এই দুটো সূত্রকে যদি আমরা একত্রে করি তাহলে দাঁড়াবে আর
is proportional to L by A. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দুটো সূত্রকে যদি আমি একত্রে করি তাহলে R is proportional to L by A. যদি আমি এখানে একটা সমানুপাতিক চিহ্ন দেই তাহলে হবে রো L by A. এইটাকে এখানে রোটাকে বলা হয় আপেক্ষিক রোধ বা স্পেসিফিক হিট অথবা রেজিস্টিভিটি বলা হয়ে থাকে। তাহলে রোটা কি আর এ বাই এল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে আসলাম, অর্থাৎ এই দুটো সূত্রকে আমরা সমন্বয় করে একত্রে করে সিম্পলিফিকেশন করে আমরা পেলাম রো ইজ ইকুয়াল টু আর এ বাই এল। অর্থাৎ রোটাকে বলা হয় এখানে আপেক্ষিক রোধ। আমরা একটু উপরে অংশটা মুছে নেই, তাহলে তোমরা আরও স্পষ্ট করে বুঝতে পারবে। আমরা চলে যাই, এই লেখাটা সামনে নিয়ে যাচ্ছি। তোমাদের নিশ্চয়ই প্রশ্ন থাকবে, প্রশ্ন করবে, এবং সেই প্রশ্নটি আমরা খেয়াল করব তোমরা আসলে কতটুকু বুঝতে পারছো বা কতটুকু তোমাদের আত্মস্থ করতে পারছো, বা শুনতে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটাও তোমরা অবশ্যই আমাদেরকে জানাবা। যার জন্য আমাদের কাছে একটি ডিভাইসের সামনে আছে, আমরা এটা দেখতে পারবো তোমরা কি প্রশ্ন করতে পারো। আমরা চলে যাচ্ছি আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ বা এটাকে রোধাঙ্ক বলা হয়। অনেক সময় একই ব্যক্তি বা বস্তুর বা উপাদানের অনেকগুলা নাম থাকতে পারে, সুতরাং এই নামগুলো তোমাদের জানা উচিত। না জানলে তখন প্রশ্ন পরীক্ষা আছে, তখন তোমাদের প্রবলেম হবে। আপেক্ষিক রোধকে ইংরেজিতে আমরা পাশাপাশি ইংরেজিটা জেনে নিবা, স্পেসিফিক রেজিস্ট্যান্স। আমার কথা থেকে তোমরা এই বানানগুলো যদি স্পষ্ট না হয় তাহলে তোমরা বুঝে নেবা। অর্থাৎ আপেক্ষিক রোধকে বলে স্পেসিফিক রেজিস্ট্যান্স, আর রোধাঙ্ককে বলা হয় রেজিস্টিভিটি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দুটোকে একসাথে রো ইজ ইকুয়াল টু আর এ বাই এল। তাহলে আপেক্ষিক রোধ কাকে বলা হয়? আপেক্ষিক রোধ কাকে বলা হয়? আপেক্ষিক রোধ আমরা সংজ্ঞাটা এবার আমি বারংবার তোমাদেরকে বলেছি। দেখো, সংজ্ঞা বিবৃতি বা সংজ্ঞাটাকে তোমরা সংজ্ঞা হিসাবে তোমরা মুখস্থ করবে না, তোমরা অলওয়েজ ফিজিক্সের এই গাণিতিক টার্ম থেকে তোমরা সংজ্ঞাটাকে মুখস্থ করবে। যেমন এখানে কি গাণিতিক টার্মটা কি, রো ইজ ইকুয়াল টু আর এ বাই এল। অর্থাৎ খেয়াল করো তোমরা, এখানে আর হলো রোধ পরিবাহীর, আর এ হলো এরিয়া অফ ক্রস সেকশন অফ এনি কন্ডাক্টর, কোনো পরিবাহীর এক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর এল হলো পরিবাহীর দৈর্ঘ্য। তোমরা খেয়াল করবে, আমি আগেই বারংবার বলেছি তোমাদেরকে, নিচেরটাকে সবসময় আমরা একক উচ্চারণ করব। অর্থাৎ নিচে কি আছে? দৈর্ঘ্য। তাহলে কি বলবো? নির্দিষ্ট তাপমাত্রায় অবশ্যই তোমাকে বলতে হবে, বা স্থির তাপমাত্রায় কোনো পরিবাহী, একক দৈর্ঘ্যের কোনো পরিবাহীর বা এবং একক প্রস্থচ্ছেদের কোনো ক্ষেত্রফলের কোনো পরিবাহীর, দুটোকে একত্রে বলতে হবে। স্থির তাপমাত্রা বা নির্দিষ্ট তাপমাত্রায় একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর প্রতি একক দৈর্ঘ্যে যেই পরিমাণ রোধ থাকে তাকে বলা হয় আপেক্ষিক রোধ। আমি একটু লিখে নিলেই তোমাদের সুবিধা হবে, কারণ তোমরা বুঝতে পারবে। আমি তাহলে এখান থেকে লেখা, আপেক্ষিক রোধ কাকে বলা হয়? আপেক্ষিক রোধের সংজ্ঞাটা কি? নির্দিষ্ট তাপমাত্রায় একক প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল ও একক দৈর্ঘ্যের কোনো পরিবাহীর মধ্য দিয়ে পরিবাহীর মধ্যে যে পরিমাণ রোধ থাকে
তাকে আপেক্ষিক রোধ বলে। আপেক্ষিক রোধ বলে। আমি আবার বলছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি কাকে বলা হয়, ঠিক গাণিতিক ওই সংজ্ঞা থেকেই তোমরা খেয়াল করবে। এটা মুখস্থ করার বিষয় নিশ্চয়ই, কিন্তু ওইটা গাণিতিকটা দেখেই তোমরা এই সংজ্ঞাটাকে সংজ্ঞায়িত করবে, ডিফাইন করবে। নির্দিষ্ট তাপমাত্রায় কথাটা অবশ্যই বলতে হবে, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকতে হবে। নির্দিষ্ট তাপমাত্রায় একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ও একক দৈর্ঘ্যের কোনো পরিবাহীর মধ্যে যে পরিমাণ রোধ থাকে, এই যে আমি বললাম নিচেরটা একক হবে আর এখানে ক্ষেত্রফলটা একক হবে, এর মধ্যে যে পরিমাণ যতটুকু রোধ থাকে তাকে বলা হয় আপেক্ষিক রোধ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তাহলে আমরা আপেক্ষিক রোধটা এখানে লিখেছি। আপেক্ষিক রোধের এইবার আমরা এককটা লিখব এখানে। রোধের একক ওহম, ওমেগা দ্বারা প্রকাশ করা হয় ওহমকে। ক্ষেত্রফলের একক হলো মিটার স্কোয়ার, নিচে হলো মিটার। তাহলে মিটার স্কোয়ার থেকে মিটার কাটা গেলে থাকলো হলো ওহম মিটার। তাহলে আপেক্ষিক রোধের একক হলো ওহম মিটার। খেয়াল করবে, স্পেসিফিক রেজিস্ট্যান্সের বা রেজিস্টিভিটির একক হলো ওহম মিটার। আমরা আপেক্ষিক রোধ আমরা শিখে ফেললাম, জেনে ফেললাম। আমি একটু মুছে নেই এটাকে। এবার আমরা যেহেতু আগে বলেছি রোধের বিপরীত হলো পরিবাহিতা, অর্থাৎ রোধের একক ছিল ওহম। আমি একটু লিখে নেই প্রিভিয়াস ক্লাসের। এটা হলো রোধের একক ওহম, এটাকে OHM ওহম। আর পরিবাহিতার একক, রোধের বিপরীত হলো পরিবাহিতা। পরিবাহিতার এককটা হলো পার ওহম, অর্থাৎ এটাকে বলা হয় সিমেন্স। সিমেন্স একটা মোবাইল সেট ছিল আগে, ব্যবহৃত, এখন আর সিমেন্স সেটটি কেউ ব্যবহার করে না। তাহলে পার ওহমটাকে বলা হয় সিমেন্স। সিমিলারলি আমি যদি এখন আসি, স্পেসিফিক রেজিস্ট্যান্সের একক হলো আপেক্ষিক রোধের একক। আপেক্ষিক রোধের একক হলো ওহম মিটার। খেয়াল করো তোমরা। তাহলে আপেক্ষিক রোধের বা রোধাঙ্কের, এটার নাম কি বলছি আমি? আপেক্ষিক রোধ বা রোধাঙ্কের একক ওহম মিটার। তাহলে রোধাঙ্কের বিপরীত কথাটা আসবে পরিবাহিতাঙ্ক। পরিবাহিতাঙ্ক। অর্থাৎ এই পরিবাহিতাঙ্কটাকে বলা হয় কন্ডাক্টিভিটি। রেজিস্টিভিটি মানে হচ্ছে আপেক্ষিক রোধ, রেজিস্টিভিটির একক হচ্ছে ওহম মিটার। আর রোধাঙ্কের বিপরীতটা হলো পরিবাহিতাঙ্ক। রোধাঙ্কের বিপরীতটা হলো পরিবাহিতাঙ্ক, এটাকে বলে কন্ডাক্টিভিটি। এই কন্ডাক্টিভিটির এক হলো পার ওহম মিটার। এইটাকে যেমন আপেক্ষিক রোধের সিম্বলটা হলো রো, আর এটা হলো কত? সিগমা দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ পরিবাহিতাঙ্কর বা কন্ডাক্টিভিটির এককটাকে পরিবাহিতাঙ্কর এককটাকে মানে সিম্বলটাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সিগমা ইজ ইকুয়াল টু 1/ρ। আমি এই লেখাগুলো একবার এখানে লিখে ফেললাম। আপেক্ষিক রোধের সিম্বলটি হলো রো এবং আপেক্ষিক রোধের বিপরীতটা হলো পরিবাহিতাঙ্ক, তার সিম্বলটা হলো সিগমা। তাহলে সিগমার সাথে রোর হলো বিপরীত সম্পর্ক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছ। তাহলে আমার রোধের একক বা রেজিস্ট্যান্সের একক হলো ওহম, তার বিপরীতটা হলো কন্ডাক্ট্যান্স মানে পরিবাহিতা, তার একক হলো পার ওহম, দ্যাট ইজ সিমেন্স। যেহেতু রোধ এবং পরিবাহিতা পরস্পরের বিপরীত, রোধাঙ্কর বিপরীতটা হলো পরিবাহিতাঙ্ক, অর্থাৎ আপেক্ষিক রোধের বিপরীতটা হলো পরিবাহিতাঙ্ক। আপেক্ষিক রোধের একক স্পেসিফিক রেজিস্ট্যান্স অথবা রেজিস্টিভিটি, রেজিস্টিভিটির বিপরীত হলো কন্ডাক্টিভিটি। একটা হলো রো দ্বারা প্রকাশ করাটা সিগমা, রোর সাথে সিগমার বিপরীত সম্পর্ক। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এবং তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আমরা আপেক্ষিক রোধ এখানে শেষ করব। এরপরে আমরা চলে যাব
রোদের উপর তাপমাত্রা কি প্রভাব, আমি কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম শুরুতে, ওইটি অবশ্য তাত্ত্বিক কথা বলেছি আমি, কিন্তু আমরা গাণিতিকভাবে রোদের উপর তাপমাত্রার কি প্রভাব সেটি আমরা একটু গাণিতিকভাবে আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মনোযোগ এবং তোমরা যারা এই ক্লাসগুলোর সাথে আমাদের এই দ্বাদশের সাথে জড়িত আছো, চাঁদপুর সরকারি কলেজ কিংবা চাঁদপুর সরকারি কলেজের বাইরে, বিশেষ করে আমাকে অনেকে অনুরোধ জানিয়েছেন, যারা আমার ফেসবুক আইডিতে যারা আমার বন্ধু আছেন, তাদের অনেকে আছে, আত্মীয় স্বজন আছে যারা ইন্টারমিডিয়েট পড়াশোনা করে, তারা অনুরোধ করছে যে আপনাদের চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ স্যারের আইডি থেকে যে ক্লাসটি নেওয়া হয় সেটি যেন আমরা আমাদের আইডিতে শেয়ার করি, তাতে করে যাতে অনেকে আছে আত্মীয় স্বজন তারা খুব উপকৃত হবে। তো সেই জন্য আমার আইডি তো এই চাঁদপুর সরকারি অধ্যক্ষ স্যারের যে আমরা আইডি থেকে আমরা চাঁদপুর সরকারি কলেজের অনলাইনে ক্লাসটা আমরা নিয়ে থাকি, সেটি আমি আমার আইডিতেও আমি শেয়ার করেছি, সো দ্যাট অনেকে যাতে উপকৃত হতে পারে। আমাদের কলেজের বাইরেও যারা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য আমরা এখন রোদের উপর তাপমাত্রার প্রভাব পড়াবো, অর্থাৎ রোদের উপর তাপমাত্রার প্রভাব। আজকে অনেক মজার মজার জিনিস তোমাকে পড়াবো। আমরা কিভাবে রোদটাকে চিনতে পারি, ল্যাবরেটরিতে তোমাকে যে রোদ বা রেজিস্ট্যান্স দেওয়া হয়, আমরা কিভাবে রোদটাকে চিনবো সেটাও আমরা একটু পরে, আমরা যদি সময় সংকুলান হয় তাহলে আমরা সেটাও আমরা আলোচনা করব। রোদের উপর তাপমাত্রার প্রভাব, নিশ্চয়ই আমি বলেছি রোদের উপর তাপমাত্রার এটি প্রভাব রয়েছে, অর্থাৎ তাপমাত্রা বাড়লে রোদটা বেড়ে যায়, এটা আমরা তাত্ত্বিকভাবে বলেছি। আজকে আমরা গাণিতিকভাবে চিন্তা করব। যদি এইভাবে আমরা চিন্তা করি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো পরিবাহের রোধ, শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো পরিবাহের রোধ হলো R0। T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো পরিবাহের রোধ RT। তাহলে তাপমাত্রার ব্যবধান del R is equal to RT minus R0। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি এতটুকু অংশ তোমরা লক্ষ্য করেছ এবং লিখতে পেরেছ। আমি আবার বলছি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো পরিবাহের রোধ R0 এবং T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো পরিবাহের রোধ হলো RT। তাহলে এই যে তাপমাত্রার ব্যবধানটা হবে RT মাইনাস R0, অর্থাৎ ডেল R, এই তাপমাত্রার ব্যবধান, আমি বলছি কি এই তাপমাত্রার পরিবর্তন ব্যবধান, তাপমাত্রার পরিবর্তন। এবার আমরা চলে যাই, এটা তাপমাত্রা বলবো না, রোধের পরিবর্তন, আমি একটু কারেকশন করে নিচ্ছি, তাপমাত্রার ব্যবধান বলবো না, অর্থাৎ দুটি তাপমাত্রায় রোধের ব্যবধান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু কারেকশন করে নিচ্ছি, রোধের ব্যবধান আমি লিখেছি অবশ্য রোধ, স্লিপ অফ টাং। রোধের ব্যবধান হচ্ছে del R is equal to RT minus R0। তাহলে রোধের ব্যবধান del R নির্ভর করে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধের সমানুপাতিক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করো, এই রোধের ব্যবধান del R is proportional to R0. R0 is equal to the resistance of 0 degree Celsius temperature. Del R is proportional to del R0. তারপরে দ্বিতীয় কথাটা 1 নম্বর। 2 নম্বর কথা হলো এই রোধের পরিবর্তনটা নির্ভর করে তাপমাত্রার উপরে। কার উপরে? তাহলে তাপমাত্রা কত ডিগ্রি বলছি আমরা? T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে আমরা এই দুটো সূত্রকে দেখো, শাহজাহান তপনের বই আছে, তোমাদের আমির হোসেন ইসাকের বই আছে, তারপরে শামসুর রহমান শেলু সহকারে বাজারে অনেকগুলো বই আছে। সব বইতে কিন্তু এই জিনিসটা কিন্তু সব বইতে সমানভাবে দেওয়া নাই। সুতরাং
সাজান তপনের বইতে এটি নাই এভাবে দেওয়া, বা আমির হোসেন ইসাকের বইতেও এটা হ্যাঁ থাকতে পারে। সো এই জন্য আমি বলি যে এক একটা বইতে এক একটি অংশ খুব ভালো করে দেওয়া আছে, যেটা আমি আজকে তোমাদেরকে পড়াবো কিছুক্ষণ পরে, যে রোধ কীভাবে আমরা বের করব, বা কালার কোড দিয়ে একটা রেজিস্ট্যান্স যখন থাকে এটা কীভাবে নির্ণয় করবো। এটা আগে কিন্তু ইন্টারমিডিয়েট বইতে ছিল, বাট নাওয়াডেজ যে বইগুলো আমরা এখন বাজারে আসছে সেই বইগুলোতে কিন্তু হাউ টু ফাইন্ড আউট, হাউ টু ডিটারমিন দ্য রেজিস্ট্যান্স অফ এনি রেস উইদিন কালার কোড, সেটা কিন্তু এখন নাই। তা আমরা চলে যাচ্ছি আলোচনায়, অর্থাৎ এই রোধের ব্যবধানটি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধের সমানুপাতিক এবং যে কোনো তাপমাত্রায় সমানুপাতিক। দুটোকে যদি আমরা একত্রে করি, ডেল আর ইজ প্রপোর্শনাল টু আর নট টি। সরি, তাহলে আমি এখন সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে এবং ইকুয়াল চিহ্ন দিলাম। এই ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে এটাকে বলা হয় আলফা আর নট টি। এটাকে বলবো কি আমরা? আলফা আর নট টি। এখন এই দেখো, খেয়াল করে, এটা কিন্তু সমানুপাতিক চিহ্ন আর এটা হলো আলফা। আলফার সমানুপাতিক চিহ্ন কিন্তু এক নয়, যদিও লেখা একরকম বোঝা যাচ্ছে। এই আলফাটাকে বলা হয়, আলফাটার সংজ্ঞাটা আমরা একটু পরে দিচ্ছি। এখন ডেল আর ডিভাইডেড বাই আর নট টি। আমরা একটু উপরে চলে যাই, তাহলে আমাদের সুবিধা হবে। আমরা পড়াচ্ছি রোধের উপর তাপমাত্রার প্রভাব, আমরা পড়াচ্ছি। আমরা এই জায়গাটাও মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিয়েছি এটা। এখন আমি চলে যাচ্ছি উষ্ণতা সহগ বলা হয়। এই আলফাটাকে আমরা বলবো কি? উষ্ণতা সহগ। এখানে খেয়াল করো, ডেল আর বাই আর নট টি, দ্যাট ইজ ডেল আরকে আমরা আগে লিখেছি আর টি মাইনাস আর নট ডিভাইড বাই আর নট টি। এই আলফাটাকে বলা হয় উষ্ণতা সহগ বলা হয়। থেকে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা আমরা সেটাও দেখে নিব। আচ্ছা, এখন আসো, এই উষ্ণতা সহগ কাকে বলা হয়ে থাকে? এখানে আমরা খেয়াল করছি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একক রোধ সম্পন্ন কোনো পরিবাহীর একক তাপমাত্রায় পরিবাহকের যে রোধের পরিবর্তন হয়। আমি আগে বলেছি আমরা নিচেরগুলোকে সবসময় একক উচ্চারণ করব। নিচের এখানে কি আছে? আর নট এবং টি আছে। তাহলে আর নটটা কি? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ, এবং টি হলো কি? যে কোনো তাপমাত্রা, একক তাপমাত্রায় 0 ডিগ্রি সেলসিয়াস একক রোধের কোনো পরিবাহীর রোধের যে পরিবর্তন হয় তাকে বলা হয় রোধের উষ্ণতা মিতিক সহগ। এখন খেয়াল করো, উষ্ণতা সহগ বলা হয়ে থাকে। আমরা কোনো প্রশ্ন আছে কিনা দেখলাম না, এখন পর্যন্ত কোনো প্রশ্ন নেই। এবার আমরা চলে যাই, তার এককটা কি হবে? তোমরা খেয়াল করো, এই দুটো কিন্তু রোধ, নিচেরটাও রোধ, তো থাকলো কি? 1/t। তাহলে 1/t মানে হচ্ছে এই ডিগ্রি সেলসিয়াস, তার মানে হচ্ছে কি পার ডিগ্রি সেলসিয়াসই হচ্ছে তোমার এই উষ্ণতা সহগের একক। এখন তোমাকে প্রশ্ন করা হলো, এবার আমরা একটু এর সাথে যুক্ত করি উষ্ণতা সহগের সংজ্ঞাটা আমরা দেব, তার আগে একটু বলে নেই। পরিবাহীর তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কি বৃদ্ধি পায়? আমরা খেয়াল করি, একটু লিখি। এই উষ্ণতা সহগ পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, ধনাত্মক মান এবং ঋণাত্মক মান কখন হতে পারে? তাপমাত্রা বৃদ্ধির সাথে রোধ বৃদ্ধি পায়, এটা আমরা জানি, রোধ বৃদ্ধি পায়। তাহলে কি হবে? উষ্ণতা সহগ কি হবে? ধনাত্মক হবে। খেয়াল করো তোমরা, চমৎকার একটা জিনিস, কিন্তু এটা অনেক বইতে কিন্তু দেয়া নাই। তাপমাত্রা বৃদ্ধির সাথে রোধ বৃদ্ধি পায়।
তাহলে কি হয়, উষ্ণতা সহগটা কি হবে তখন, ধনাত্মক হবে, পজিটিভ হবে, উষ্ণতা সহগের মানটা তখন ধনাত্মক হবে। এবং তোমরা জানো অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধ হ্রাস পায়। সেমিকন্ডাক্টর, সেই ক্ষেত্রে উষ্ণতার সহগটা হবে নেগেটিভ। এখন খেয়াল করো, সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী কি, সিলিকন জার্মেনিয়ামটাকে বলা হয় সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। অর্ধপরিবাহীর তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধ হ্রাস পায়, অর্থাৎ রোধটা যখন হ্রাস পায় তখন অর্ধপরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহটা বেশি চলে। এবং পৃথিবীতে এমন একটি বস্তু আছে জার্মেনিয়াম বা সিলিকন, যেটি হলো ভেজাল, যে ভেজালের মধ্যে যদি যখন এটি অর্ধপরিবাহী, এই অর্ধপরিবাহীর মধ্যে যখন আমরা ভেজাল মিশ্রিত করব তখন তার কন্ডাক্টিভিটি বেড়ে যায়। পৃথিবীতে সব জিনিসের সাথে ভেজাল মিশ্রিত করলে তার গুণাগুণ নষ্ট হয়। একমাত্র সেমিকন্ডাক্টর জার্মেনিয়াম বা সিলিকন, তার সাথে যদি আমরা সামান্য পরিমাণের অপদ্রব্য বা অ্যাডাল্টারেশন যদি আমি মিশ্রণ করি তাহলে তার কন্ডাক্টিভিটি বেড়ে যায়। শুধু পৃথিবীতে যদি ভেজাল মিশালে কোনো বস্তুর গুণাগুণ বা পরিবাহিতা বৃদ্ধি পায় সেটির নাম হলো সেমিকন্ডাক্টর। অর্থাৎ সেমিকন্ডাক্টরের মাধ্যমে ভেজাল মিশালে সেখানে তার গুণাগুণ বৃদ্ধি পায়। আর না হলে পৃথিবীর সব জিনিসের সাথেই ভেজাল মিশ্রণ করলে তার গুণাগুণ বিনষ্ট হয়। আমরা এখন চলে যাই, যেহেতু আগেই বলেছি একটু মডারেটর আছে আমাদের নাজিমুদ্দিন প্রভাষক জিওগ্রাফি, তিনি আমাদের টাইম কিপার। আমি একটু সময় চেয়ে নেব আজকে একটু রোদটা কালার কোড দিয়ে কীভাবে রোদটাকে চেনা যায় আমি একটু সেই জিনিসটা আলোচনা করে আমি ছেড়ে দেব পরবর্তীতে আমাদের অ্যাকাউন্টিংয়ের জালাল স্যারকে, শাহজালালকে আমি ক্লাস ছেড়ে দেব। পরে আমরা এখন চলে যাব যে কালার কোডের মাধ্যমে কিভাবে রোধকে চেনা যায়। অর্থাৎ ল্যাবরেটরিতে আমরা যখন যাই, বিজ্ঞান আগারে আমরা যখন যাই বা আমরা প্র্যাকটিক্যাল করাতে যখন যাই, তখন দেখি ছোট্ট অর্থাৎ চিকন একটি তার থাকে, সে তারের মধ্যে অনেকগুলো রং দিয়ে থাকে এবং সেটার গায়ে লেখবার কোনো জায়গা থাকে না, ফলে আমি সেই রোদটাকে আমি চিনতে পারি না। কিন্তু সেখানে কি থাকে, অনেকগুলো কালার থাকে, অর্থাৎ 4টি কালার থাকে। এই কালার দিয়ে আমি কিভাবে রোদটাকে চিনব সেটা আমরা জানব। আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব যাতে করে ফিজিক্সের সপ্তাহে যেন আরেকটি ক্লাস দেওয়া হয়, 2টো ক্লাস দেওয়া হয়, কারণ আসলে ফিজিক্সটা শেষ করতে হলে একটু ক্লাসের পরিমাণটা বাড়াতে হবে। আমি সে বিষয়ে কর্তৃপক্ষের বা যারা আছেন আমাদের পেছনে নেপথ্যে ক্যামেরার পেছনে তাদেরকে অনুরোধ করব। তো কালার কোডের মাধ্যমে কিভাবে রোদকে চেনা যায় সেটা আমরা আজকে তোমাদেরকে শেখাবো। আমরা এখানে যদি একটি কালার, যদি বিভিন্ন কালারে যদি আমি এটা আঁকি, এটা মনে করো যে রোদ, এখানে একটা কালার, যদিও সবগুলো কালার এখন কালো হয়ে যাচ্ছে, আমি এখন এটাকে, আমার কাছে রং পেন্সিল বা রঙিন কোনো কলম নেই, সো আমি কিন্তু বুঝতে পারতেছি না যে তোমাদেরকে কিভাবে এটা বোঝাবো। এখন এখানে 4টি কালার আমরা দিয়েছি, ওখানে না, ও ব্রেশ শেড দেবো, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা যদি এটাকে দিলাম, একটা কালার দিলাম, ধরো এটার হলো অরেঞ্জ, আমি লিখে দিচ্ছি অরেঞ্জ একটা কালার, তারপর হলো এটা হলো রেড একটা কালার, এইটা হলো ধরো এইটা হলো ব্রাউন একটা কালার, চতুর্থটা হলো গোল্ড। এইভাবে 4টি কালার আমি দিলাম। অর্থাৎ ল্যাবরেটরির মধ্যে তোমরা গেলবে, ছোট্ট একদম চিকন, কলমের মাথার মধ্যে চিকন, তার মধ্যে এই কালারগুলো দিয়ে পেঁচানো থাকে, কিন্তু এটার মধ্যে লিখবার কোনো জায়গা নেই যেতে এত ওহম রোধ। সো এটাকে কিভাবে আমরা চিনব, এখানে আশা করি আমার সহকর্মী যারা, তারাও এখন আশা করি বুঝতে পারবে, এখানে আমার যারা উপস্থিত আছে তারাও বুঝতে পারবেন, যদিও তো নিরাশ বিজ্ঞানের শিক্ষক নয়।
আমরা চলে যাই এখন একটা ঘর তৈরি করবো আমি এখানে। এই ঘরটার মধ্যে আমি এইভাবে আমি এই 9-10টি কালার এখানে আমি লিখব, আর কালার কোডগুলো লিখব এবং গুণিতক লিখব। আশা করি তোমরা খুব সহজে এটা বুঝতে পারবে। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কিন্তু আমি বুঝলাম না ইন্টারমিডিয়েট এখনকার বইতে এই ইটা কেন বাদ দেওয়া হলো। এটা হলো কালার, এই ঘরে এটা হলো কালার কোড। পুরো শব্দরে লিখে আমি এখানে কালার কোড। এটা হলো গুণিতক, কালারের গুণিতক আমি লিখলাম, 3টা ঘর এখানে রাখলাম। আমি তোমাদেরকে একটু সহজ করে দিই লেখার জন্য সুবিধা। বি রয়, অর্থাৎ তোমরা ছোট পড়েছ, বিভিন্ন রং পড়েছো না, বেনিয়া সহকলা সংক্ষেপে। ঠিক আমি কালারগুলোর ফার্স্ট অ্যালফাবেট বা ক্যাপিটাল লেটার আমি লিখলাম বি রয়। জিবি ভিজি ডাব্লিউজি। এটা তোমাদের মনে রাখবার একটা কৌশল তোমরা বলতে পারো। খেয়াল করো, তোমরা মনে রাখবার একটা কৌশল তোমাদেরকে দিয়ে দিচ্ছি এখানে। 2, 4, 6, 8, 10, 11টা রং এখানে আছে। তার মানে কি হচ্ছে বি রয় জিবি ভিজি ডাব্লিউজি। এটা মনে রাখবার জন্য তোমাদের একটা কৌশল, না হলে সিকুয়েন্টলি তুমি কালারগুলোকে মনে রাখতে পারবে না। আমি চলে যাচ্ছি এখানে প্রথম বি। এই প্রথম বিটা হলো ব্ল্যাক, কালো। পরের বিটা হলো ব্রাউন, মনে রাখবার সুবিধা। ব্রাউন মানে বাদামি রং। তারপরটা হলো রেড, আমি এই রেডটা লিখলাম। তারপরটা হলো ও, দ্যাট ইজ অরেঞ্জ। তারপরে অ্যালফাবেট হলো ওয়াই, দ্যাট ইজ ইয়েলো। এটা মনে রাখবা কিভাবে? বিবি রয় জিবি ভিজি ডাব্লিউজি, এবার মনে রাখবা। এটা সিকুয়েন্টলি, জাস্ট কৌশল। ইটস মাই টেকনিক টু মেমোরাইজ দিস কালার কোড। ওয়াই, তারপরে চলে গেল জি। এই প্রথম জিতে গ্রিন হবে, সবুজ। তারপরটা হলো বি, এই বিতে হবে জিবি ব্লু, রাইট। পরের ক্লাসটা ভেরি গুড, ব্লু। তারপরটা হবে এই ভিটা হবে এখানে ভায়োলেট। তারপরটা জিটা হবে গ্রে। জিটা হবে গ্রে। এরপরে হোয়াইট এবং গোল্ড থাকবে, ঠিক আছে? হোয়াইট গোল্ড থাকবে। আমরা এরপরে থাকবে সিলভারও থাকবে, এখানে এস মানে সিলভার। তাহলে আমরা এই গ্রে পর্যন্ত থাকলাম। হোয়াইট আমরা লেখার জায়গাটা হয়নি, তোমরা পরে অংশটা হবে এই ডাব্লিউটা হবে হোয়াইট। তারপরে হলো গোল্ড, এই জিটা হবে গোল্ড। এরপরটা হবে সিলভার। আমরা এই কালারগুলো দেখো আমরা কিভাবে সাজিয়ে নিলাম এখানে। একেবারে সহজ করে দেব তোমাদের, কিভাবে তোমরা ল্যাবরেটরিতে কিভাবে এই কালার দেখে কালার কোডটা তোমরা চিনতে পারবে। তাহলে আমরা কি কালার পেলাম? কি ব্ল্যাক, ব্রাউন, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট, গ্রে, হোয়াইট, গোল্ড, সিলভার, এগুলো আমরা পেলাম। এখন দেখুন, আসো এই কালার কোড সিম্পলি, এই যে কালার কোডটা, ব্ল্যাকের কালার কোড 0, ব্রাউন 1, রেড 2, অরেঞ্জ 3, সিকুয়েন্টলি। অর্থাৎ তুমি এখন মুখস্থ লিখবা 4, 5, 6, 7, 8। হোয়াইটের হলো 9, আমরা হোয়াইট লেখার জায়গাটা এখানে পেলাম না। গুণিতক জাস্ট এখন এটা হলো 10 টু দি পাওয়ার, অর্থাৎ এই কালার কোডটাকে আমি সবগুলো এখানে 10 লিখলাম। ভেরি সিম্পল।
আমি 10 লিখলাম, সব জায়গায় 10 লিখলাম। আর এই কালার কোডটাকে জাস্ট আমি তার উপর ঘাত হিসেবে নিলাম, পাওয়ার হিসেবে। ঘাত মানে হচ্ছে পাওয়ার এখানে। তাহলে এই কালার কোডটা 10-এর উপরে কি যাবে? ঘাত বা পাওয়ার হিসাবে যাবে। 1 2 3 4 5 6 7 8। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হয়ে গেল আমার একটা চার্ট। মুখস্থ করার খুব বেশি কঠিন আমি মনে করি না, শুধু জাস্ট এটা মনে রেখে এগুলা লিখলে আমার এটা আমি একটা ছক তৈরি করে ফেললাম। এই ছকটার মধ্যে আমি এগুলাকে রাখলাম। এখন আমি কিভাবে এই কালার কোড দেখে, অর্থাৎ কালারটা দেখে আমি এখানে কালারটাকে আমি চিনতে পারবো। আমি একটু জায়গা করে নিতে চাচ্ছি, কোন জায়গায় হলে সুবিধা হবে। আমি এই জায়গাটা নিতে চাচ্ছি, সামনের উপরের অংশটা। এখানে আমি কি কালার লিখেছি? ফার্স্ট কালারটা অরেঞ্জ, সেকেন্ড কালারটা রেড, থার্ড কালারটা ব্রাউন, ফোর্থ কালার যেটাকে বলা হয় টলারেন্স, চতুর্থ কালারটাকে বলা হয় টলারেন্স। এখন তোমরা কিভাবে চিনবে? একটা রোদকে যখন তুমি এভাবে ধরবে, এখন বাম পাশে তুমি খেয়াল করবে গোল্ড সিলভার আছে কিনা, তাহলে এটাকে লেফটে নিয়ে আসবে, কারণ গোল্ড সিলভারটা অলওয়েজ রাইটে থাকবে, টলারেন্সটা অলওয়েজ রাইট সাইডে থাকবে। তাহলে লেফটে কি থাকবে? গোল্ড সিলভার ছাড়া বাকি কালারগুলো থাকবে। তাহলে তুমি অনেকে মনে করে স্যার আমরা কোন দিক থেকে গণনা শুরু করব কালারটা, কারণ কি ফোর্থ কালারটা হলো টলারেন্স বা সহনশীলতা। তাহলে ফোর্থ কালারেন্স কি কি আছে? গোল্ড সিলভার, বা অন্য কালারও থাকতে পারে, তবে চেনার জন্য এটা হলো প্রাথমিকভাবে আমরা চিনতে পারবো। তাহলে আমি লেফটে কি আছে দেখবো যে গোল্ড সিলভার নেই আপাতত, এটা একটা কৌশল। তাহলে আমি প্রথমে কি আছে? অরেঞ্জ। এখন আমি রোদ নির্ণয় করব কিভাবে? এই রোদ, এই কালার কোডের রোদটা রেজিস্ট্যান্সটা কত, কারণ ল্যাবরেটরিতে রোদ জানতে হবে, না জানলে তুমি একটা প্র্যাকটিক্যাল সার্কিট তুমি অঙ্কন করতে পারবে না, এবং করলেও সেটা কত রোদ দিতে হবে, কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ দিতে হবে, কত ভোল্ট দিতে হবে, না হলে সার্কিট পড়ে গিয়ে ল্যাবরেটরিতে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। যার জন্য আমার রোদ খুব বেশি প্রয়োজন। রোদ বিদ্যুৎ প্রবাহটাকে বাধাগ্রস্ত করে। আমরা চলে যাচ্ছি এখন। নিয়ম সূত্রটা হচ্ছে একেবারে ভেরি সিম্পল করে দিলাম। ফার্স্ট কালার, সেকেন্ড কালার ইন্টু 10 টু দি পাওয়ার থার্ড কালার প্লাস মাইনাস টলারেন্স। এটি হলো সূত্র, জাস্ট তোমরা এটা মনে রাখো। রোদ নির্ণয় করা হচ্ছে কালার কোড থেকে। রোদ নির্ণয় করার সূত্র হলো আর ইজ ইকুয়াল টু ফার্স্ট কালার সেকেন্ড কালার ইন্টু 10 টু দি পাওয়ার থার্ড কালার। টি হলো এখানে থার্ড কালার, বা এটাকে কেউ কেউ গুণিতকও বলতে পারো, মাল্টিপ্লিকেশন অফ কালার কোড। দুভাবে তুমি এটাকে উচ্চারণ করতে পারো। এই পুরো অংশটাকে 10 টু দি পাওয়ার টিটাকে আমি মাল্টিপ্লিকেশন অফ কালার কোড বলতে পারি, বা কালার কোডের গুণিতক বলতে পারি, অথবা বলতে পারি রোদ যখন নির্ণয় করবো ফার্স্ট কালার সেকেন্ড কালার পাশাপাশি বসবে, গুণাকারে নয়, এটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু গুণাকারে নয়, 2-এর পাশে ডান পাশে 4 হয় 24 হবে, নট 4 দুগুণে 8, এটা খেয়াল করতে হবে। আমরা তাহলে চলে যাই, ফার্স্ট কালারটা কি? অরেঞ্জ। অরেঞ্জের কালার কোড কত? 3। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফার্স্ট কালার, এটা হলো এফ বলতে ফার্স্ট কালার, ফার্স্ট কালার কোড হলো 3। সেকেন্ড কালারটা এখানে রেড, সেকেন্ড কালারটা হলো রেড, লাল। সেকেন্ড কালার কোডটা হলো কত? 2, তাহলে 32। ইজ ইট ক্লিয়ার? I hope so, but I think so that you will be able to be understood. এবার আমরা চলে যাই 10 টু দি পাওয়ার থার্ড কালার, অর্থাৎ গুণিতক বলতে পারি। এই থার্ড কালার কত আছে? থার্ড কালারটা হলো এখানে ব্রাউন। তাহলে ব্রাউনের কালার কোডটা কত? 1, এখানে হলো 1 প্লাস মাইনাস টলারেন্স। টলারেন্সটা হলো, অর্থাৎ চতুর্থ কালারটা হলো গোল্ড। গোল্ডের টলারেন্স 5%, সিলভারের হলো 10%। আমার রোদ নির্ণয় করা হয়ে গেল। কিভাবে তাহলে আমি নির্ণয় করবো? দেখো, 32 ইন্টু 10 টু দি পাওয়ার 1, তার সাথে 5% কার? এই 32, এইখানে যে রোদটা আছে তার 5% একবার যোগ করব, আবার এইখানের যে রোদটা আছে তার থেকে 5%, এটার 5%, অর্থাৎ এই মূল এখানে যে রোদটা পাওয়া যাবে তার 5%,
এই মূল রোধ থেকে বিয়োগ হলে যা হবে, এইভাবে আমরা কালার কোড দিয়ে আমরা রোধ নির্ণয় করতে পারি। আশা করি তোমরা এটা শিখতে পারবে, কারণ এই বইতে, আমাদের এই চলমান এই বইগুলোতে এই কালার কোডটা কীভাবে নির্ণয় করতে সেটা এখন নেই। তোমরা পুরাতন যে কোনো বইতে এই কালার কোডটা কীভাবে বের করা হয় সেটা তোমরা আশা করি খুঁজে নেবে বা পেয়ে যাবে। এরপরে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে, যে কোনো সময় যে কোনোভাবে। আমরা তোমাদের জন্য সদা প্রস্তুত আছি। আমরা চাই তোমাদের পড়াশোনা তোমরা চালিয়ে যাও সুন্দরভাবে। সেই লক্ষ্যে আমাদের এই ধারাবাহিক অব্যাহত এই প্রচেষ্টা। চাঁদপুর সরকারি কলেজের সকল শিক্ষক এই দুর্যোগকালীন সময়ে এসেও চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য তথা অপরাপর শিক্ষার্থীদের স্বার্থে ক্লাস নিয়ে যাচ্ছে। আমরা ধন্যবাদ জানাই চাঁদপুর সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর রশিদ বরণ স্যার সহ অন্য যারা আছেন সকলকে আমরা ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকে এখানে শেষ করছি। আগামী সপ্তাহে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুত থাকো। ধন্যবাদ সবাইকে।